This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলার খবরের জোর নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল। দুলাল সরকার হত্যাকাণ্ডে গ্রেফতারির পরেও কেন শহর সভাপতি পদে নন্দু প্রশ্ন তুলেছিলাম আমরা। অস্বস্তি ঢাকতে শেষ পর্যন্ত নন্দুকে তাড়ালো দল, যদিও বিরোধীদের দাবি পুরোটাই আইওয়াস। বড় মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। বড় মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। দুলাল শেষ, নন্দু হাফ শেষ। মালদা তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হওয়ার পর এই কথাটাই বলেছিলেন নন্দু। তখনই কি আজ করতে পেরেছিলেন তিনি? তার উপর খাড়া নেমে আসছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বুধবার সকাল 10টায় গ্রেপ্তার করা হয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারিকে। প্রায় 6 ঘন্টা পর নন্দুকে ঘটনার মূল চক্রী বলে দাবি করে সিআইডি। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী, ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সন্ধে গড়িয়ে গেলেও দলের তরফে নন্দুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেছিল TV9 বাংলা। সেই খবর দেখানোর প্রায় 18 ঘন্টা পর নন্দুকে বহিষ্কার করল তৃণমূল। ইংরেজবাজার টাউন সভাপতি ও হিন্দি সেলের জেলা সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ। দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এরকম দুষ্কৃতিকারীকে কোনো মতে দলে রাখা যাবে না, তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হলো। আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কিছু বলবেন? হ্যাঁ, এটা দলের অবশ্যই বিষয়, এবং দল যেহেতু যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি দলের প্রতি আস্থা রেখেছি। দুলাল খুনে দলেরই নেতা গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে তৃণমূল। অনেকের মতে সেই অস্বস্তি ঢাকতেই নন্দুকে বহিষ্কার করল শীর্ষ নেতৃত্ব। বিজেপি রাজ্যগুলোতে দেখুন, সেখানে খুনি, ধর্ষক, মাদক পাচারকারী তারা দলের সম্পদ হয়ে ঘুরে বেড়ায়। অতীতে সিপিএম এর আমলেও আমরা একই জিনিস এই রাজ্যে দেখেছি। কিন্তু তৃণমূল কংগ্রেস যে একটা ব্যতিক্রমী দল, এই ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে সেটাই প্রমাণিত হয়। নেতা খুনে দল থেকে বহিষ্কৃত হলেও নন্দুর দাবি পিছনে বড় মাথা আছে এবং তিনি মালদাতেই আছেন। দুলালের স্ত্রীর দাবি তার স্বামী খুনের নেপথ্যে অনেক মাথা আছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের মুখে আবার উঠে এসেছে প্রভাবশালীর কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই প্রভাবশালী, কে সেই বড় মাথা? ঘটনা যেটা ঘটিয়েছে সেটা 1, 2, 3-এর পক্ষে সম্ভব নয়। সেটা অবশ্যই আমার যেটুকু মনে হচ্ছে আরো কেউ আছে। এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল, এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না। দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো। বিরোধীরা বলছেন বড় মাথাকে বাঁচাতে বলির পাঁঠা করা হলো নন্দুকে। তিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা, ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা, ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা। বাট হুইজ বড় মাথা? এই তিওয়ারিটা কি বড় মাথা? ওরা বলি পাঠা হলো, মুরগি হলো। যত ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা, যে যেখানে থাক, সব মাথার কিন্তু একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। তাই পুলিশ কাউকে বাঁচাবে, কাউকে ধরবে, কাউকে ফাঁসাবে, এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। আদালতে পুলিশের দাবি এটা রাজনৈতিক খুন, কিন্তু তার মোটিভ কি তা নিয়ে এখনো ধন্দে পুলিশ। সত্যিটা কি আদৌ কখনো সামনে আসবে, নাকি তিওয়ারিকে বহিষ্কার করেই শাক দিয়ে মাছ ঢাকা হবে? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশিরা উস্কানি দিচ্ছে, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে বাধা দিয়েই খাদ্য হচ্ছে না। এবার খোলা জায়গা দিয়ে রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টার অভিযোগও উঠল। হ্যাঁ, এমনই মারাত্মক অভিযোগ মালদার সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের। মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজেপির উস্কানি। বৈষ্ণবনগরে কাঁটা তার দেওয়ার কাজে বিএসএফকে বাধার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার খোলা জায়গা দিয়ে রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টার অভিযোগ, রোহিঙ্গাদের দিয়ে উত্তক্ত করার চেষ্টার অভিযোগ গ্রামবাসীদের। বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত। গত 3 দিন ধরে ওই এলাকায় বিএসএফ বিজেপির মধ্যে টেনশন চলছে।
100 মিটার এলাকায় কাঁটাতার না থাকায় বিএসএফ এর নজরদারি এড়িয়ে নানা অপরাধমূলক ঘটনা ঘটছে। অভিযোগ চুরি, জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে ওপারের দুষ্কৃতীরা। এবার ওপারের রোহিঙ্গাদের এপারে অনুপ্রবেশের চেষ্টা চলছে। বিজেপির ফাঁপা আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয়রাই। হুড় লাগিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, মানে ওরা অনুপ্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, বাধা দিয়েছে কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়, সকালে দিয়ে কাজ করতে গেছিল। আমাদের জায়গাতে আমরা রাস্তা করব, তা বাধা দেনা বেলা 19 সরকারকে। আজকেও বিএসএফ এর সঙ্গে আমরা ছিলাম, অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা, এই পথে কি চোরা কারবার হতো আগে? হ্যাঁ হতো, এখনো হয়। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার ভাড়া, তার কাটা দেওয়া বাড়ালি সব বন্ধ করে। ওই পারে লোকরাও কি আসলেই পারে? হ্যাঁ আসলে তারপরে জিরো বাড়ি। আচ্ছা, তারা বাধা দিচ্ছে কেন মনে হচ্ছে আপনার? বাধা দিচ্ছে তো আমাদের মাটিতে করছি, তাও বাধা দিচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা, পাল্টা বিএসএফ কে দুষছে রাজ্যের শাসক দল। মমতা ব্যানার্জি যে 600 কিলোমিটার জমি দেয়নি কাঁটাতারের জন্য, তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী, মানব পাচারকারী, গরু পাচারকারী এবং জামাত, জঙ্গিবাদ, মৌলবাদ সাইজ করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে। বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায় ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, সেই বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্যের সাথে আলোচনা না করে 15 কিলোমিটারের জুরিসডিকশনটা 50 কিলোমিটার করে নিতে পারে, কিন্তু দেশের নিরাপত্তা দেওয়া, দেশের কাঁটাতারের বেড়া দিয়ে দেশের মানুষকে নিরাপদ রাখা, সেটা তারা করতে ব্যর্থ। এই রাজ্যে রাজ্য প্রশাসন আছে, তাই মানুষ নিরাপদে আছে। এই আবহে বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে প্রায় 2.25 ঘন্টা বৈঠক হয়। বর্তমান পরিস্থিতিতে সম্পর্ক যাতে অটুট থাকে এবং কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে তা নিয়ে আলোচনা হয়। With the senior officers of BGB, and all kinds of issues were discussed in a very nice atmosphere. বাংলাদেশি দুষ্কৃতীরা রড, লাঠি নিয়ে হামলা চালাচ্ছে। আইজির তরফে স্পষ্ট বলা হয় সুসম্পর্ক এবং সমন্বয় বজায় রেখে দুদেশের সীমান্ত রক্ষীতে তাদের দেশের সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে এই ধরনের বৈঠক আগামী দিনে আরও করা হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সাজাপ্রাপ্ত আসামির অস্বাভাবিক মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের। 2022 সালে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু হয় রবিউল শেখের। পক্সো মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল মেকলিগঞ্জের বাসিন্দা রবিউল শেখ। দেহের হিস্টোপ্যাথোলজি রিপোর্টে হিলিয়াম নামক বিষাক্ত পদার্থের কথাই উল্লেখ রয়েছে। যদিও মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণেই মৃত্যু হয়েছে আসামির, দাবি জেল কর্তৃপক্ষের। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ বিচারপতি। 4 সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষকে ফের হলফনামা পেশের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি, কারণ পোস্টমর্টম রিপোর্ট যেটা ছিল, পোস্টমর্টম রিপোর্টের মধ্যে দেখা গেছে যে পয়জনিং হয়েছে, পয়জন সাবস্ট্যান্স তার দেহতে পাওয়া গেছে। আজকে আমার হাইকোর্টে সেটার হিয়ারিং ছিল। হিয়ারিংয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই মামলাটি আজকে শুনানি হয়েছে। সেই বিষয়ে ক্ষুব্ধ হয়ে আজকে হাইকোর্ট বলেছে আরেকটা ফার্দার একটা কম্প্রিহেন্সিভ অ্যাফিডেভিট ফাইল করতে, যেটার মধ্যে জেলের যে ফার্মেসি আছে সেই ফার্মেসির মধ্যে ওই দিনকার কি স্টক ছিল, কে ডিউটিতে ছিল, কে পুরো গোটা রোস্টার, রেজিস্টার সবকিছু হাইকোর্টে প্রেজেন্ট করতে বলা হয়েছে। জাজমেন্ট মানে এটা হিয়ারিং এর জন্য ফিক্স ছিল আর কি। আমরা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছিলাম। এখানে এখন কোর্টের বক্তব্য যে জানতে চাইছে, অ্যাকচুয়ালি ও যখন জেলে ছিল, লাইভ কনভিক্ট ছিল, যখন কারেকশন যখন ছিল, ওর ডিউটি ছিল হচ্ছে হসপিটাল ওয়ার্ডে। ওখান থেকে কিছু ড্রাগস ও কনজিউম করে ড্রাগ অ্যাবিউজের জন্য অসুস্থ হয়ে যাওয়ার পর ও 14 তারিখ ভর্তি হয় আমাদের জলপাইগুড়ি হাসপাতালে। সেখানে মারা যায় সাবসিকুয়েন্ট 16 তারিখ। এখন পিটিশনারের দাবি যে ও কোনো কনজিউম করে বাইরের থেকে কোনো সাপ্লাই হয়েছে, সেটা কনজিউম করে মারা গেছে। কিন্তু আমার যা রিপোর্ট, এটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছিল, সেখানে কিছু পাইনি। কোন মেডিসিন থেকে ওটা সেটা যাচ্ছে না, আচ্ছা জানতে চাইছেন কোর্ট।